ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ কাল, বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচার হবে প্রসিকিউশন। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ফের বৈঠক সোমবার, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হবার কারণ নেই সালাউদ্দিন। ঢাকার দারুস সালামে গণপিটুনিতে 2 যুবকের মৃত্যু, বলছে পুলিশ, স্বজনদের দাবি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ফের কমল জ্বালানি তেলের দাম, ডিজেল লিটারে 2 টাকা, পেট্রোল অক্টেনের মূল্য হ্রাস 3 টাকা করে। আসসালামু আলাইকুম, মীর তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। আগামীকাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। সকালে জাতীয় প্রেস ক্লাবে মানবাধিকার সংগঠন অধিকার আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। অনুমতি সাপেক্ষে ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। আর গুমের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠন অধিকার। নূর হোসেনের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্র জনতার প্রতিবাদে উত্তাল জুলাই আগস্টে নজিরবিহীন বর্বরতা চালায় শেখ হাসিনার পেটোয়া বাহিনী। এতে প্রাণ যায় ১৫০০-এর বেশি মানুষের, স্থায়ী পঙ্গুত্ব বরণ করেন অনেকে। আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সে সময়কার কথোপকথনে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে এসব হত্যার নির্দেশ দিতে শোনা যায়। এসব হত্যাকাণ্ডের বিচার দ্রুত গতিতে এগোচ্ছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। গণহত্যার প্রধান নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনার বিষয়েও কথা বলেন তিনি। যে গুম বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ এবং আয়নাঘরের জন্ম, যে সংস্কৃতি যার কারণে হয়েছিল, যে একজন ব্যক্তিকে ক্ষমতায় রাখার জন্য এত কিছুর আয়োজন করা হয়েছিল, কালচারে পরিণত করা হয়েছিল, সিস্টেম ডেভেলপ করা হয়েছিল, সেই অপরাধের যিনি নিউক্লিয়াস, তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ইনশাআল্লাহ আগামীকালকে আমরা দাখিল করতে যাচ্ছি। আগামী ডিসেম্বরের মধ্যে বিচারের ব্যাপারে বাংলাদেশ এক উল্লেখযোগ্য অগ্রগতি দেখতে পাবে। বাংলাদেশ অতীতের অনেক কালো অধ্যায় থেকে বেরিয়ে আসার মতো একটা সিগনিফিক্যান্ট কাজ অন্তত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দেখাতে পারবে, এটা আমরা আশাবাদ ব্যক্ত করছি। মানবাধিকার সংগঠন অধিকার আয়োজিত গুমের সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে এই আলোচনা সভায় অন্তর্বর্তী সরকারের 10 মাসেও প্রিয়জনের সন্ধান না পাওয়ায় ক্ষোভ ও হতাশার কথা জানান গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা। হয় বিচার করুন, না হয় সতীদাহ প্রথা চালু করুন, আমাদেরকে চালিয়ে দিন। আমি আমার বাবার জন্য যে আমের জুস রেখেছিলাম, 7 বছর পরেও আমি আমার বাবাকে আমের জুস খাওয়াতে সার্থক হইনি। আমার স্বামী কোথায় আছে? সে কি বেঁচে আছে নাকি তাকে কেউ মেরে ফেলবে? যদি কেউ মেরে ফেলে থাকে সেই সন্ধানটুকু আমি জানতে চাই, সেই খোঁজটুকু আমি জানতে চাই। গুমের সঙ্গে সম্পৃক্ত সেনাবাহিনীর কর্মকর্তা সহ সব বাহিনীর সদস্যদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে অধিকার। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। আগামী ডিসেম্বরের পর জাতীয় নির্বাচন নিয়ে যাওয়ার কোনো কারণ দেখছে না বিএনপি। নির্বাচনের কথা শুনলেই নারাজ প্রধান উপদেষ্টা, এমন মন্তব্য করে দলটির নেতারা বলছেন একটি গোষ্ঠী ক্ষমতা দীর্ঘায়িত করতে সংস্কারের কথা বলছে। এছাড়া বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন 2 জুন বিএনপিকে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টে। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কৃষক দলের আলোচনা সভায় সালাউদ্দিন আহমেদ বলেন, কুচক্রী মহল চায় না দেশে নির্বাচন ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, তারা বিদেশি প্রভুদের চায়। পরস্পর আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টির মধ্য দিয়ে কেন জানি একটি গোষ্ঠী তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য অথবা ফেসিবাদী শক্তি এই সমস্ত কুটচালের মধ্য দিয়ে আবার পুনর্বাসিত অথবা ফিরে আসার জন্য চেষ্টা করছে। আগামী 2 তারিখ আবার ডেকেছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা। ভাবটা আমরা বুঝছি এরকম, আনুষ্ঠানিকতা আয়োজনের কোনো কমতি নেই, কিন্তু কাজের কোনো খবর নেই। আর রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেমিনারে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, করিডোর নিয়ে সরকারের অবস্থান এখন পর্যন্ত পরিষ্কার নয়। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। করিডোর আবার বলা হচ্ছে, চ্যানেলের একটা কথা বলা আসছে, তো খেয়াল করেছেন কিনা আমি জানি না। যখন করিডোর বেশি বিতর্কিত হয়ে গেছে তখন সরকারের পক্ষ থেকে একটা চ্যানেলের কথা আবার বলা হয়েছে।
এরকম একটি সিদ্ধান্ত নীতিগতভাবে যখন নেওয়া হয়, সাধারণত প্রশ্ন উঠবে এর মধ্যে গোপনীয়তা কি আছে। প্রথমত এই সরকারের এখতিয়ারের মধ্যে এটা নেই, এটা সবাই বলেছেন, এটা আমাকে রিপিট করার দরকার নেই। আপনি যদি এটাকে টেকনিক্যাল ডিফারেন্সের মধ্যে নিয়ে আবার একই পথে চলতে চান, তাহলে সেটা পরিষ্কার করেন। সেটাও তো পরিষ্কার করছেন, আমরা কেউ জানি না আজকে। এদিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাসাসের আয়োজনে জাতীয় শিল্পকলা একাডেমিতে আলোকচিত্র ও হস্তলিপি প্রদর্শনীর উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। আর শাহজাহানপুরে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জবরদস্তির নির্বাচনে বিশ্বাস করে না তার দল। আর দলটির আরেক নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, নির্বাচনের আগে বিচার এবং সংস্কার হতে হবে। কুমিল্লার 14 গ্রাম এবং কিশোরগঞ্জে আলাদা সমাবেশে তারা এসব কথা বলেন। জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এবং সাবেক সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য আরেকটি নানামুখী ষড়যন্ত্র চলছে। সকালে 14 গ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে নোয়াবাজারে খাদিজা হোটেল মিলনায়তনে নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, প্রথমে ফ্যাসিস্ট আওয়ামী কর্মীদের বিচার, এরপর সংস্কার শেষে নির্বাচন হতে হবে। দুপুরে কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে 20 বছর পর অনুষ্ঠিত জেলা জামায়াত ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। আগে বিচার হবে, আগে বিচার হবে, আগে কেউ বা কারা যদি মনে করেন জোর জবরদস্তিমূলক ভাবে, জ্ঞানাতন ভাবে ক্ষমতায় গেলেই তারা সফল কাম হবে, আমি এটা বিশ্বাস করি। আগে বিচার হবে, এরপরে সংস্কার হবে, এরপরে নির্বাচন হবে। যারা বিচার চায় না, যারা এখানে শুধু তাড়াতাড়ি নির্বাচন চায়, সংস্কার চায় না, আপনারা বলেন আগের মতো যদি নির্বাচন হয়, এই নির্বাচনের দরকার আছে? ডিসেম্বরের মধ্যে যারা নির্বাচন চাচ্ছে তারা রাষ্ট্রকে অস্থিতিশীল করছে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, এই ধরনের হুমকি তরুণরা মেনে নেবে না। রাজধানীর গুলশান একটি কনভেনশন হলে জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর উত্তর আয়োজিত মৌলিক সংস্কার এবং আগামী রাজনীতি শীর্ষক কর্মশালায় তিনি কথা বলেন। মৌলিক সংস্কারের আগে নির্বাচনে গেলে দেশ গভীর সংকটের দিকে যাবে, তা তরুণরা হতে দেবে না বলেও হুঁশিয়ারি করেন তিনি। এ সময় ক্ষমতার লোভে বেহুশ হয়ে থাকা রাজনৈতিক দলকে হুঁশে ফেরার আহ্বান জানান তিনি। বলেন, সংবিধান পরিবর্তন না করতে পারলে ফ্যাসিবাদী ব্যবস্থার পরিবর্তন সম্ভব হবে না। ইশরাক ইস্যুতে নির্বাচন কমিশন তাদের দায়িত্ব পালনে ব্যর্থ মন্তব্য করে পাটোয়ারি বলেন, এই কমিশন দিয়ে আগামী জাতীয় নির্বাচন সম্ভব নয়, তাই 2-1 নয়, পুরো কমিশন পরিবর্তনের দাবি তোলেন এনসিপি নেতা। সেই জায়গাতে রেখে যদি আমরা ভোট করে ফেলি, তাহলে গভর্নমেন্ট এসেছে, মানে আমাদের এই যে জায়গা কেউ বলেছে ডিসেম্বরের মধ্যেই ইলেকশন হবেই হবে, এই ধরনের কথা বলা একটি রাষ্ট্রকে, স্টেবল রাষ্ট্রকে আমরা মনে করি থ্রেট দেওয়া। সংস্কার প্রক্রিয়া বাংলাদেশে হবে, বিচার বাংলাদেশে হবে, তারপরে বাংলাদেশের মানুষ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাবে। দেশের বাজারে আরও 1 দফা কমল জ্বালানি তেলের দাম। এ দফায় ডিজেলের দাম 2 টাকা কমে 102 টাকা, অক্টেনের দাম 3 টাকা কমে 122 টাকা এবং পেট্রোলের দাম 3 টাকা কমে হয়েছে 118 টাকা। তবে কেরোসিনের দাম নির্ধারণ করা হয়েছে 114 টাকা, যা গত মাসে ছিল 104 টাকা। শনিবার নতুন এ মূল্যের প্রজ্ঞাপন প্রকাশ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, যা 1 জুন থেকে কার্যকর হবে। এর আগে মে মাসের জন্য প্রতি লিটার ডিজেল এবং কেরোসিনের দাম 105 টাকা থেকে কমিয়ে 104 টাকা, অকটেন পেট্রোলের দাম 1 টাকা করে কমিয়ে যথাক্রমে 125 এবং 121 টাকা নির্ধারণ করা হয়েছিল। তার আগে মার্চ ও এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়, আর ফেব্রুয়ারিতে পেট্রোল, অকটেন, ডিজেল এবং কেরোসিনের দাম লিটারে বেড়েছিল 1 টাকা। 2024 সালের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু করে সরকার। সেই হিসাবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হয়।
চীনের বাণিজ্য মন্ত্রী ওয়াং ওয়েনতাও 100 ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের প্রতিনিধি দল নিয়ে ঢাকা সফরে এসেছেন। শনিবার দুপুরে ঢাকায় পৌঁছান তিনি। সফরে তার সঙ্গে রয়েছেন প্রায় 100 জন ব্যবসায়ী এবং বিনিয়োগকারী। মোট প্রতিনিধি দলের সদস্য সংখ্যা প্রায় 200 জন। আগামী 2 জুন অনুষ্ঠিত হবে বাংলাদেশ চীন যৌথ অর্থনৈতিক এবং বাণিজ্য কমিশনের বৈঠক। এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন একই দিন গার্মেন্টস ব্যবসায়ীদের সঙ্গে চীনা উদ্যোক্তাদের পৃথক ম্যাচ মেকিং সভা অনুষ্ঠিত হবে। এছাড়া চীনা প্রতিনিধি দলের একটি অংশ গাজীপুরে একটি পোশাক কারখানা পরিদর্শনে যাবেন। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমল থেকে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। তাই পণ্যের দাম সহনীয় মাত্রায় এনে মানুষকে স্বস্তি দেওয়াই হবে আসছে 2025-26 অর্থ বছরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এমনটাই মত বিশ্লেষকদের। এমন বাস্তবতায় বাজেট ঘিরে সরকারের ব্যয় সংকোচনমূলক নীতিকে ইতিবাচক জানিয়ে তারা বলছেন, খাদ্য মূল্যস্ফীতি লাগাম টানলেই সাপ্লাই চেইন ডিজিটালাইজ করা সম্ভব এবং তার সঙ্গে সম্ভব বাস্তবসম্মত কার্যকরী পদক্ষেপ নেওয়া। আরাফাত ইসলামের রিপোর্ট। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে 2023 সালের মার্চ থেকে দেশের সার্বিক মূল্যস্ফীতি 9% উপরে রয়েছে। তাই আসন্ন বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে। আগামী অর্থবছরে মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনার ঘোষণা বাজেটে থাকবে বলে জানা গেছে। আগামী বাজেটে শুল্ক করে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। আমদানি শুল্ক স্তরে যেমন পুনর্বিন্যাস করা হচ্ছে, তেমনি সম্পূরক শুল্কেও পরিবর্তন আসছে। এতে অনেক পণ্যে নতুন করে শুল্ক বসতে পারে, আবার কিছু পণ্যে শুল্ক কমানো হতে পারে। তবে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষদের চাওয়া স্বস্তির বাজেট। ধানের দামটা বেশি হয়, যদি আর জিনিসের দামটা কম হয় তাহলে তো আমরা বাঁচতে পারাম। আমরা বাজেট তো বুঝি না, আমরা হচ্ছে সাধারণ জনগণ। আমরা বুঝি দ্রব্যমূল্যের দাম যেন সহনশীলতার ভিতরে থাকে, আমাদের নিম্ন মধ্যবিত্ত মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে থাকে, এটাই চাওয়া। ভোক্তা অধিকার সংশ্লিষ্টরা বলছেন, বিভিন্ন খাতে ভর্তুকি না বাড়িয়ে উল্টো সরকারের রাজস্ব বাড়ানোর লক্ষ্য ভোক্তাদের চাপে ফেলবে। সরকার ইনকাম ট্যাক্স, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স অথবা ব্যাটের পরিধি বাড়ালে অবশ্যই এটা আমাদের নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য অথবা সাধারণ মানুষের জীবন জীবিকা, এটার ক্ষেত্রে এটা নেতিবাচক প্রভাব পড়বে। তো সেই জন্য বাজেট যেটাই হবে হোক, আমরা চাই যে সাধারণ মানুষের কল্যাণে, সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে তার যে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের বাজার, সেবা সার্ভিসের বিষয়গুলো যেন থাকে। এজন্য মূল্যস্ফীতির লাগাম টানতে বাজার ব্যবস্থাপনার উন্নয়নের পাশাপাশি বেশ কিছু পরামর্শ এই অর্থনীতিবিদের। দুর্ভাগ্যজনক যে এই সরকারের সময় আমরা বাজার ব্যবস্থা উন্নয়ন করা বা সংস্কার করার জন্য খুব বড় কোনো উদ্যোগ দেখছি না। আমরা আশা করেছিলাম যে এই সরকার বিগত সরকারের মতো ভুল পথে অন্তত মূল্যস্ফীতির বিষয়টাকে চিন্তা করবে না, তারা কিছুটা ডাইনামিক নতুন উপায়ে চিন্তা করবেন। সেই জায়গা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উদ্যোগটি দরকার ছিল, বাজার ব্যবস্থায় মূল যে সমস্ত খাদ্যপণ্যের সাপ্লাই চেইন এগুলোকে ডিজিটালাইজড করা, এবং এটার জন্য বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয় বাজেট বরাদ্দ বৃদ্ধি করা। কিন্তু আমরা সেই ধরনের কোনো ধরনের বরাদ্দও দেখছি না বা সাপ্লাই চেইন ডিজিটালাইজেশনের কোনো উদ্যোগও দেখছি না। আগামী 2 জুন 2025-26 অর্থ বছরের বাজেট ঘোষণা করা হবে। উচ্চ মূল্যস্ফীতির লাগাম টানতে সংকোচনমূলক বাজেট প্রণয়ন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। আগামী বাজেটের নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রেখে জনগণকে কতটুকু স্বস্তি দিতে পারে সরকার, সেটি এখন দেখার বিষয়। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। আশানুরূপ কাঠামোগত পরিবর্তন না করায় বর্তমান সরকারও বিগত সরকারের মতোই গতানুগতিক বাজেট দিতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সকালে রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। দেশের অর্থনীতি এখনও ভঙ্গুর অবস্থায় আছে উল্লেখ করে এই অর্থনীতিবিদ বিদেশি ঋণের চাপ কমিয়ে আনা বর্তমান সরকারের অন্যতম বড় সাফল্য বলে উল্লেখ করেন। বিদেশে পাচারকৃত অর্থসহ দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের মাধ্যমে অর্জিত সম্পদ আর ঋণ খেলাপির টাকা বাজেটের অর্থায়নে ব্যয় করার তাগিদ দেন তিনি। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির পক্ষ থেকে আসন্ন বাজেটকে জনমুখী করা সহ রাজস্ব আহরণ বৃদ্ধির লক্ষ্যে 10 দফা সুপারিশ তুলে ধরা হয়।
বাংলাদেশের আকাশের ১ কিলোমিটার অভ্যন্তরে ঢুকে অবৈধভাবে ভারতীয় 5টি ড্রোন উড়িয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার রাত 8:30 থেকে রাত 9:45 পর্যন্ত কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ি এবং বারবান্দা উপসীমান্তের গ্রামের আকাশে ভারতীয় কাকরিপাড়া বিএসএফ ক্যাম্প থেকে এই ড্রোনগুলো উড়ানো হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন রৌমারী সদর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফিরোজ মিয়া। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারত থেকে আসা 9 জন অবৈধ অনুপ্রবেশকারীকে আটক করেছে বিজিবি। শনিবার সকাল 10টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজত বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। 2024 সালের জুলাই আগস্ট আন্দোলন চলাকালে অন্তত 168 জন পথশিশু নিহত হয়েছে। এ সময় প্রায় 48% শিশু সরাসরি আহত হয়েছে এবং গুলিবিদ্ধ হয়েছে 13% শিশু, আর মানসিকভাবে আঘাত পেয়েছে 61% শিশু। গ্লোবাল ফান্ড ফর চিলড্রেনের অর্থায়নে এবং লোকাল এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন লিডোর এক গবেষণার প্রতিবেদনে এই তথ্য উঠে আসে। বিকালে জাতীয় প্রেস ক্লাবে রাজধানীর সুবিধাবঞ্চিত শিশুদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের উপর রাজনৈতিক সহিংসতার দীর্ঘমেয়াদী প্রভাব প্রেক্ষাপট জুলাই আগস্ট 2024 শীর্ষক গবেষণা নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। গবেষণাটিতে পথে বসবাসরত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত 70 জন শিশুর উপর কেস স্টাডি করা হয়। সম্মেলনে রাজনৈতিক অস্থিরতার সময় পথ শিশুদের নিরাপত্তার জন্য সুরক্ষিত এলাকা নির্ধারণ এবং শিশুদের নিরাপত্তা, শিক্ষা, পুষ্টি এবং স্বনির্ভরতার সুযোগ সহ সমন্বিত স্থায়ী সহায়তা কেন্দ্র প্রতিষ্ঠা করার আহ্বান জানান গবেষকগণ। পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে সহিংসতাপূর্ণ কোনো প্রকার র্যালি বা সভায় তাদের ব্যবহার না করার আহ্বান জানানো হয়। নতুন বাংলাদেশ চাইলে তরুণদের ক্ষমতার মোহ থেকে সরে আসতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে রাজধানীর আগারগাঁয়ে পরিবেশ অধিদপ্তরে রোড টু গ্রিন ম্যানিফেস্টো শীর্ষক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি আরও বলেন, স্বার্থের কথা না ভেবেই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে এক হয়েছিল তরুণরা। এ সময় ব্যক্তি স্বার্থকে প্রাধান্য না দিয়ে দেশের স্বার্থ সামনে রেখে দেশ গঠনের কাজ করার আহ্বান জানান উপদেষ্টা। বলেন, তরুণ নেতৃত্বের বিরুদ্ধে যেন আর্থিক অসততার কোনো অভিযোগ না ওঠে সেদিকে সচেতন থাকতে হবে। এছাড়া পরিবেশ উপদেষ্টা পরিবেশ রক্ষায় সরকারের নানান পদক্ষেপ তুলে ধরেন। বাজারে যাওয়ার সময় বাসা থেকে তরুণ নেতৃত্বের ব্যাপারে যেন আর্থিক অসততার অভিযোগ কেউ তুলতে না পারে। সৎ থাকলে 50% সমস্যার ওইখানেই সমাধান হয়ে যায়। আরেকটা হচ্ছে আত্মত্যাগ করবেন। আমি তো জানি কয়দিন পরে আপনাকে কেন ডায়াসে উঠাইলো, ওকে কেন উঠাইলো না, এই নিয়ে আপনারা ঝগড়া করবেন। যদি নতুন বাংলাদেশ গড়তে চান, চেয়ারের জন্য মোহ করে করবেন না। আত্মত্যাগ না থাকলে আত্মত্যাগ না করে কোন নেতা ইতিহাসে নাম করে নিয়েছে আমাকে বলেন। বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব এনটিভির অনুষ্ঠান বিভাগের সাবেক প্রধান মোস্তফা কামাল সৈয়দের পঞ্চমৃত্যুবার্ষিকী আজ। গুণী এই ব্যক্তিত্বকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছে এনটিভি পরিবার। করোনায় আক্রান্ত হয়ে 2020 সালের 31 মে ইন্তেকাল করেন তিনি। তার বর্ণাঢ্য জীবনের কিছু অংশ তুলে ধরছেন হাসান মাহমুদ। মোস্তফা কামাল সৈয়দ ছিলেন পর্দার আড়ালের এক আলোকিত মানুষ। টিভি প্রযোজক, নাট্য নির্দেশক, অভিনেতা, আবৃত্তিকার ও পরিচালক সব গুণে অনন্য এই মানুষটি ছিলেন সাদামাটা, স্বল্পভাষী। জনপ্রিয় টেলিভিশন এনটিভির শুরু থেকেই অনুষ্ঠান বিভাগের কাণ্ডারি ছিলেন মোস্তফা কামাল সৈয়দ। তার পরিকল্পনায় সম্প্রচারিত হয়েছে জনপ্রিয় সব অনুষ্ঠান। অসংখ্য শিল্পী, কলাকুশলী গড়ার কারিগর ছিলেন এই গুণীজন। 1967 সালে প্রযোজক হিসেবে তিনি পাকিস্তানের একটি টেলিভিশনে কর্মজীবন শুরু করেন। বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান প্রধান থেকে অবসর নেন উপমহাপরিচালক হিসেবে। 2003 সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত নিরলস কাজ করে গেছেন এনটিভিতে। দেশের টেলিভিশন জগতে অনন্য অবদান রাখা এই মানুষটি ভূষিত হয়েছেন অনেক পুরস্কারে। গুণী এই ব্যক্তিত্বকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছে এনটিভি পরিবার। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের সদস্য পর্বতারোহী প্রবাল বর্মন 7 মহাদেশের সর্বোচ্চ 7টি পর্বতশৃঙ্গ জয় করার লক্ষ্য নিয়ে মিশন 7 সামিট শুরু করছেন আগামী 2 জুন থেকে। তার মিশন 7 সামিট মহাপরিকল্পনার প্রথম পর্ব শুরু হচ্ছে আফ্রিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কিলিমাঞ্জারো
আরোহণের মধ্য দিয়ে। প্রবাল বর্মন 2 জুন বাংলাদেশ থেকে আফ্রিকার উদ্দেশ্যে যাত্রা করবেন। কিলিমাঞ্জারো অভিযানে প্রবাল বর্মনের অপর 2 সহযাত্রী চিন্ময় সাহা দিগন্ত এবং শায়লা শারমিন শান্ত। রাজধানীর একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মশহুরুল আমিন। প্রবাল বলেন, এই অভিযাত্রা শুধু ব্যক্তিগত অর্জনের জন্য নয়, এটি বাংলাদেশের তরুণ সমাজকে তাদের সীমাহীন সম্ভাবনার দিকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আইনজীবীদের সন্তানদের নিয়ে রচনা, চিত্রাঙ্কন এবং উপস্থিত বক্তব্য প্রতিযোগিতা আয়োজন করেছে ঢাকা আইনজীবী সমিতি। সকালে ঢাকা আইনজীবী সমিতি ভবনে আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন সিনিয়র জেলা এবং দায়রা জজ মোহাম্মদ হেলাল উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন চিফ রেজিস্ট্রার ম্যাজিস্ট্রেট নূরে আলম ভূঁইয়া সহ অন্যান্য আইনজীবীরা। এ সময় বক্তারা বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জীবনের নানান দিক তুলে ধরেন। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইনজীবী জহিরুল হাসান মুকুল। কনকা ফ্রিজ প্রেজেন্টস কোরবানির পশুর হাটের খবর। কোরবানি ঈদকে সামনে রেখে এবার রাজধানীতে বসছে 21টি পশুর হাট। আদালতে নিষেধাজ্ঞা থাকায় বসছে না আফতাবনগর এবং বেনাদিয়ার পশুর হাট। তবে ঈদের 1 সপ্তাহ আগে থেকেও অনেক হাটের ইজারা চূড়ান্ত করতে পারেনি ঢাকার 2 সিটি কর্পোরেশন। এতে হাট পরিচালনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দক্ষিণ সিটিতে চলমান আন্দোলনের কারণে 6টি এবং উত্তরে মাত্র 2টি হাট চূড়ান্ত করেছে নগর প্রশাসন। এবার অসুস্থ পশু শনাক্তে উত্তরে আলাদা বুথ থাকছে। নাজিবুর রহমানের রিপোর্ট। ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রতি বছর ব্যস্ত সময় পার করে ঢাকার 2 নগর প্রশাসন। তবে দক্ষিণে চলমান আন্দোলনে বন্ধ প্রশাসনিক সব কার্যক্রম। গত বছর দক্ষিণ ঢাকায় 12টি পশুর হাট বসলেও এবার মাত্র 6টি হাটের প্রক্রিয়া সম্পন্ন করতে পেরেছে সংস্থাটি। শাহজাহানপুর, পোস্তগোলা, দনিয়া, রহমতগঞ্জ, হাজারীবাগ, আমুলিয়া সহ হাট হবে মোট 8টি। কাঙ্ক্ষিত দর না পাওয়ায় এখনও চূড়ান্ত হয়নি সাদেক হোসেন খোকা ও ব্রাদার্স ইউনিয়ন মাঠের হাট। আদালতের নির্দেশনায় বন্ধ 2টি হাট আর ইজারা না পাওয়ায় কদমতলীর হাটও বাতিল করেছে ডিএসসিসি। যদি অচল অবস্থা কেটে যায় তাহলে হয়তো আমরা দিনরাত পরিশ্রম করে এটা কভার করার চেষ্টা করব। এখন কখন এটা কাটবে তারও কোনো দেখতেছি না। আমরা যেমন আমি এখন সচিবালয় অফিস করি, এখানে আমার অফিসাররা মাঝে মাঝে আসেন, তাদেরকে নিয়ে ওখানে আমি কিছু দিক নির্দেশনা দিই। হাটের ইজারা নিয়ে সমালোচনার এক পর্যায়ে দরপত্র প্রকাশে বাধ্য হয় ডিএনসিসি। কালক্ষেপণ করে ঈদের 15 দিন আগে ইজারা চেয়ে বিজ্ঞপ্তি দেয় সংস্থাটি। এবার গাবতলী ছাড়া উত্তরে 13টি অস্থায়ী পশুর হাট বসবে। আফতাবনগর না থাকায় নতুন করে যুক্ত করা হয়েছে মেরুলবাড্ডা এলাকার 2টি হাট। তবে তেজগাঁও ও 300 ফিট এলাকার হাট ছাড়া এখনও চূড়ান্ত করা হয়নি বাকিগুলোর। এ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। বাকিগুলোতে টেন্ডারিং আজকে শেষ হবে। এর মাঝখানে 2-3টি আমরা দিয়ে দিয়েছি। আজকে সবগুলো টেন্ডার শেষ, আমরা তাদেরকে বলতে পারবো যে হাটগুলো আপনারা শুরু করতে পারেন কাজ। কোনো গরু রাস্তায় লোড আনলোড করতে পারবে না। পশু সম্পদ মন্ত্রণালয় থেকে মোবাইল কোর্ট থাকবে। তারা এই ভেজাল পশু এবং অসুস্থ পশুদের তাৎক্ষণিক চিকিৎসা এবং আইডেন্টিফাই করবেন। কার্যাদেশ পাওয়ার পর প্রস্তুতি সম্পন্ন হয়েছে বেশিরভাগ এলাকায়। তবে অনেক হাটের প্রস্তুতি শুরু হয়নি এখনও। এতে বিপাকে পড়তে পারে নগরবাসী। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। রাতের খবরে আবারও বিরতি নিচ্ছি, আরও খবর আরেকটু পর। পরমাণু অস্ত্র তৈরি করা যায় এমন স্তরে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে ইরান, আইএইএ এর গোপন প্রতিবেদন। প্রশাসনিক ব্যর্থতা এবং বিপিএল পেমেন্ট ইস্যুতে ফারুক আহমেদের অপসারণ ক্রীড়া উপদেষ্টা। ইস্পাহানি প্রিমিয়ামটি খেলার খবর। ক্রিকেট কোনো দুর্নীতি নয়, প্রশাসনিক ব্যর্থতা এবং বিপিএলে ক্রিকেটারদের পেমেন্ট ইস্যুতে ফারুক আহমেদকে বিসিবির সভাপতির পদ থেকে অপসারণ করা হয়েছে।
সবকিছু নিয়ম মাফিক হওয়ায় আইসিসি থেকে নিষেধাজ্ঞা আসার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এদিকে নতুন সভাপতির অভিজ্ঞতা ক্রিকেট উন্নয়নের স্বপ্ন দেখাচ্ছে বোর্ড পরিচালকদের। মমিনুর রিপনের রিপোর্ট। সভাপতি পরিবর্তন নিয়ে রীতিমতো একটা ঝড়ই বয়ে গেল বিসিবির উপর দিয়ে, যে ঝড়ে উড়ে গেছেন 9 মাস আগে বিসিবির সভাপতির দায়িত্ব পাওয়া ফারুক আহমেদ। নতুন সূর্যের আলোর মতোই উজ্জ্বল হয়ে এসেছেন আমিনুল ইসলাম বুলবুল। এমন পরিবর্তনের মূল কারণ ফারুক আহমেদের কাছে প্রত্যাশার চেয়ে প্রাপ্তিটা একেবারেই তলানিতে থাকায়। প্রশাসনিক ব্যর্থতা, বিপিএল ক্রিকেটারদের পারিশ্রমিক বিতর্ক আর সবশেষ 8 পরিচালকের অনাস্থায় সরিয়ে দেওয়া হয়েছে ফারুক আহমেদকে। বিগত সময়ের পারফরমেন্সকে কেন্দ্র করে এবং বিপিএল এর যে সত্যানুসন্ধান কমিটি ছিল আমাদের, তাদের রিপোর্টে আমরা দেখেছি যে বিপিএল এ অনেকগুলো অনিয়ম এবং দায়িত্ব অবহেলার কারণে বিপিএল এ যে ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেগুলোতে ফারুক ভাইয়ের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। ব্যক্তিগত পর্যায়ে তো আমি কথা বলেছি, তখন তো আত্মপক্ষ সমর্থনের মতো তেমন কিছু এই বিষয়গুলোতে তিনি আমাদেরকে দিতে পারেননি। এদিকে কাঁধের দায়িত্ব পড়তেই কাজ শুরু করে দিয়েছেন নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বিকেলে বোর্ড পরিচালকদের সঙ্গে সভা করেছেন, বিশ্বের বিভিন্ন দেশে ক্রিকেট উন্নয়নে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন, বেশ কিছু পরিকল্পনাও দিয়েছেন। তাই তো বিসিবির 17তম সভাপতির নেতৃত্বে ভালো কিছু স্বপ্ন দেখছেন এই পরিচালক। তার হাত ধরে আফগানিস্তান এসেছে, নেপাল এসেছে, কথাটা বলছেন। সো ওই এক্সপিরিয়েন্স দিয়ে আমরা যদি স্টার্টটা ঠিক মতো করতে পারি তাহলে নিশ্চয়ই ভবিষ্যতে সাফল্য দেখব। রাজশাহী নর্থ বেঙ্গলে একটা হবে ক্রিকেট বোর্ডের, ওইখানে অফিস বানিয়ে বানায় ডিসেন্ট্রালাইজেশন করে দেবে, যেটা আমাদের অনেক দিনের তো এতদিন পরে মনে হয় স্বপ্ন সত্যি হবে। তবে বাংলাদেশ জাতীয় দলের ধারাবাহিক ব্যর্থতা নিয়ে দুশ্চিন্তা আছে সব মহলেই। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। ক্রিকেটে কনকাশন বদলিতে নতুন নিয়ম করেছে আইসিসি। নতুন নিয়ম কার্যকর হবে শ্রীলঙ্কা বাংলাদেশ সিরিজ দিয়েই। কোনো ক্রিকেটার মাথায় আঘাত পেলে প্লেইং রুল অনুযায়ী তার পরিবর্তে অন্য কাউকে নামানো হয়, তবে নির্ধারিত ছিল না। এটিই পরিবর্তন করেছে আইসিসি। নতুন নিয়ম অনুযায়ী প্রতিটি দলকে ম্যাচ শুরুর আগে 5 জন বিকল্প ক্রিকেটারের তালিকা ম্যাচ রেফারির কাছে দিতে হবে। এই তালিকায় থাকবে একজন ব্যাটার, একজন উইকেট কিপার, একজন পেস বোলার, একজন স্পিনার এবং একজন অলরাউন্ডার। টেস্ট ক্রিকেটে নতুন নিয়ম কার্যকর হবে 17 জুন 2025 শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যে গল টেস্ট দিয়ে। বাকি 2 ফরম্যাটেও এই নিয়ম কার্যকর হবে বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ দিয়েই। খবর শেষ করছি, তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো বলছি আরও একবার। ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ কাল, বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচার হবে প্রসিকিউশন। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ফের বৈঠক সোমবার, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হবার কারণ নেই সালাউদ্দিন। ঢাকার দারুস সালামে গণপিটুনিতে 2 যুবকের মৃত্যু, বলছে পুলিশ। স্বজনদের দাবি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ফের কমল জ্বালানি তেলের দাম, ডিজেল লিটারে 2 টাকা, পেট্রোল অক্টেনের মূল্য হ্রাস 3 টাকা করে। এই ছিল রাতের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।